মাসে 3,000 টাকা, অর্থাৎ বছরে কত হয়? 36,000। অন্নপূর্ণা যোজনার এই টাকাটাই এখন বাংলার লক্ষ লক্ষ মহিলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু আবেদন করলেই কি অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে? একেবারেই নয়। কারো বয়সের কারণে আবেদন বাতিল হতে পারে, কারো আয়ের কারণে, কারো চাকরির কারণে, আবার কারোর ক্ষেত্রে ব্যাংক বা নথিপত্রের সামান্য ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। আর সব থেকে বড় কথা, একই পরিবারের একাধিক মহিলা থাকলে সবাই কি টাকা পাবেন? সরকারি চাকরি করা পরিবারের সদস্য থাকলে সেখানে কি হবে? বিধবা ভাতা পেলে কি অন্নপূর্ণার 3,000 টাকা বন্ধ? 3 কক্ষের বাড়ি থাকলে কি টাকা মিলবে না? আর যারা এখনো টাকা পাননি তাদের কি হবে? এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনাকে ঘিরে এমন একাধিক প্রশ্ন ঘুরছে একেবারে বাংলার ঘরে ঘরে। আর তাই আজকের এই আলোচনায় একদম সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝিয়ে নেওয়া যাক। কারণ ভুল তথ্যের কারণে যদি আপনার আবেদনটা আটকে যায়, তাহলে কিন্তু মাসে 3,000 টাকার সুবিধে হাতছাড়া হতে পারে। বুধবার 12ই আগস্ট নবান্নে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের তরফে জানানো হয়েছে, আবেদনপত্রের যাচাই বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এখন আসল লড়াইটা আবেদন করার নয়, আসল বিষয় হলো আপনি আদৌ যোগ্য কিনা এবং আপনার দেওয়া তথ্য যাচাইয়ে ঠিকঠাক মিলছে কিনা। আর এখানেই প্রথম বড় প্রশ্ন, কারা এই 3,000 করে টাকা পাবেন? সব থেকে আগে বয়সের নিয়ম। অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 25 বছরের কম হলে টাকা পাওয়া যাবে না। আবার 60 বছরের বেশি বয়স হলেও এই প্রকল্পের আওতায় পড়বেন না। ধরুন একটা পরিবারে বৌমার বয়স 24 বছর, শাশুড়ির বয়স 52। শাশুড়ি বয়সের শর্ত পূরণ করছেন কিন্তু বৌমা করছেন না, তাই একই পরিবারের সদস্য হলেই দুজন টাকা পাবে এমন নয়, প্রত্যেকের যোগ্যতা আলাদা করে দেখা হবে। এবার আসি আয়ের শর্তে। কি বলা হয়েছে সেখানে? এখানে কিন্তু বহু আবেদনকারীর সমস্যা হতে পারে, কারণ সরকারের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট আয়ের সীমার বাইরে গেলে অন্নপূর্ণা যোজনার সুবিধে মিলবে না। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো মহিলার নিজের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে তিনি এই সুবিধে পাবেন না বলে জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয়ও নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। 12 লক্ষ টাকা বার্ষিক পারিবারিক আয় হলে অন্নপূর্ণার সুবিধে থেকে বাদ পড়তে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, এই প্রকল্প শুধু বয়সের ভিত্তিতে টাকা দেওয়ার প্রকল্প নয়, এখানে পরিবারের আর্থিক অবস্থানও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি ভাবেন আমার বয়স 40 তাই আমি নিশ্চিত 3,000 টাকা পাবো, তাহলে সেটা ঠিক নয়। বয়সের সঙ্গে সঙ্গে আয়, পরিবার, পেশা এবং অন্যান্য যোগ্যতাও দেখা হবে। এখন আসছে জমির নিয়ম। আর এই জায়গাতেও শহর আর গ্রামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রাখা রয়েছে। 7টা পুর নিগম এলাকার কোনো বাসিন্দার 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধে পাবেন না বলে জানানো হয়েছে। কিন্তু গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে কিছুটা ছাড় রাখা আছে। অর্থাৎ শহরে যে নিয়ম প্রযোজ্য, গ্রামেও হুবহু একই নিয়ম হবে এমনটা কিন্তু নয়। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন গ্রামের একটা পরিবারের কিছুটা চাষের জমি রয়েছে, শুধু জমি আছে বলেই সেই পরিবারের মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়বেন এমনটা নয়। আবার শহরের নির্দিষ্ট সীমার বেশি জমি থাকলে সমস্যা হতে পারে, তাই নিজের জমির পরিমাণ এবং অবস্থান অনুযায়ী নিয়মটা বুঝতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, এবার আসছে চাকরির সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীন চাকরি, পঞ্চায়েত, পুরসভা, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট ধরনের কর্মরত থাকা বা স্থায়ী ধরনের কর্মরত থাকা বা স্থায়ী সরকারি চাকরি থাকলে অন্নপূর্ণা যোজনার সুবিধে মিলবে না বলে জানানো হয়েছে।
অর্থাৎ পরিবারের আর্থিক অবস্থা ভালো না হলেও সরকারি চাকরির শর্তে আবেদন বাতিল হতে পারে। তবে এখানে একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, কোন সংস্থায় ঠিকা শ্রমিক বা চুক্তিভিত্তিক কর্মী থাকলে যে পুরো পরিবার অন্নপূর্ণা থেকে বাদ যাবে এমনটাও নয়। সরকারের দেওয়া নিয়মে ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যদের আবেদন করার কিন্তু একটা সুবিধে রয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আপনাদের। এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখব, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। আর এবার আসি এমন একটা নিয়মে যেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন। ধরুন কোনো মহিলা আগে থেকে বিধবা ভাতা পান, তাহলে কি তিনি অন্নপূর্ণা 3,000 টাকা পাবেন? সরকারের বক্তব্য অনুযায়ী 25 থেকে 60 বছরের মধ্যে কোনো মহিলা যদি 3,000 টাকার কম কোনো ভাতা পান, তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে তিনি সেই পুরনো ভাতার সঙ্গে আলাদা করে 3,000 টাকা দুটোই পাবেন না, বরং অন্নপূর্ণা 3,000 টাকাই প্রযোজ্য হবে। উদাহরণ হিসেবে বিধবা ভাতার 1,500 টাকার কথা বলা হয়েছে, অর্থাৎ 1,500 টাকা প্লাস 3,000 টাকা, 4,500 টাকা এভাবে যোগ হবে না, অন্নপূর্ণা 3,000 টাকাটাই প্রযোজ্য হবে। কিন্তু এখানেই রয়েছে দুটো গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। দিব্যাঙ্গ ভাতা যারা পান তাদের ক্ষেত্রে দুটো ভাতাই দেওয়ার কথা জানানো হয়েছে। আবার পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষক পরিবারের মহিলা সদস্যরাও অন্নপূর্ণা 3,000 টাকা পাওয়ার সুযোগ পাবেন বলে বলা হয়েছে। অর্থাৎ সব সরকারি সুবিধার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম নয়, কোথাও একটা সুবিধার সঙ্গে আরেকটা সুবিধা মিশে যাবে, কোথাও আবার দুটোই পাওয়া যাবে। তাই শুধু আমি আগে থেকেই ভাতা পাই এই কারণে অন্নপূর্ণা পাবেন না ধরে নেওয়া ঠিক হবে না। এবার আসি বাড়ির নিয়মে। আগে বলা হয়েছিল 3 কক্ষের বাড়ি থাকলে অন্নপূর্ণার টাকা মিলবে না। এই নিয়ম নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ বাংলার বহু গ্রামে এখন পাকা বাড়ি তৈরি হয়েছে, বাড়িতে 3 বা তার বেশি ঘর থাকাও অস্বাভাবিক নয়। পরে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই শর্ত শিথিল করার কথা জানানো হয়েছে। অর্থাৎ গ্রামের কোনো পরিবারে 3 কক্ষের বাড়ি আছে মানেই সেই মহিলা পরিবারের অন্নপূর্ণার টাকা পাবেন না, এমন সরল নিয়ম এখন আর ধরে নেওয়া যাবে না। এখানেও গ্রামীণ বাস্তবতা বিচার করা হয়েছে। কিন্তু এত নিয়মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন?
সেটা হচ্ছে ভেরিফিকেশন। কারণ সরকার বলছে আবেদন করার পর তথ্য যাচাই করা হবে, আর এই যাচাইয়ের সময় বেরিয়ে আসবে কে সত্যিই যোগ্য এবং কার আবেদনে সমস্যা রয়েছে। আপনার ফর্মে নাম ঠিক আছে, বয়স ঠিক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট ঠিক আছে, এসবের পাশাপাশিও পরিবারের তথ্য মিলিয়ে দেখা হবে। এই কারণেই অনেক মহিলা অভিযোগ করছেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি। সরকারের বক্তব্য সেই কারণেই ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ টাকা না আসা মানেই আপনি চিরতরে বাদ এমনটা নয়। আপনার আবেদন হয়তো এখনো যাচাইয়ের মধ্যে থাকতে পারে, কিংবা কোনো তথ্যের সঙ্গে সরকারি ডেটার মিল না থাকায় সেটা আটকে থাকতে পারে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। 25 থেকে 60-এর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।